কিভাবে যাবেন রফিকনগর গ্রামে? গাবতলী থেকে শুকতারা বাসে, সিঙ্গার থেকে অটোতে বলধারা ইউনিয়নে পারিল গ্রাম বর্তমানে রফিকনগরে যেতে পারেন, অথবা ঢাকা গাবতলী থেকে যে কোনো বাসে হেমায়তপুরে নামবেন, হেমায়তপুর থেকে সিএনজি করে সিঙ্গার যাবেন, সিঙ্গার থেকে অটো করে বলধারা ইউনিয়নের পারিল বর্তমানে রফিকনগরে যেতে পারেন। অনেকদিন ধরে ওনার সাথে আমার পরিচয়। উনি আজকে আমাকে এই পারিল গ্রামে, যেখানে ভাষা শহীদ রফিকের এলাকা, সেখানে নিয়ে আসার জন্য সহযোগিতা করেছেন। যাবো পারিল গ্রামে, আমরা এসে পড়েছি ভাষা শহীদ রফিকের এলাকায়। রফিকুদ্দিন আহমেদ বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ। 1952 সালের 21 ফেব্রুয়ারি যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা অর্জন করেছিলাম, তাদের মধ্যে অন্যতম তিনি। 1926 সালের 30 অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার বলধারা ইউনিয়নের পারি গ্রামে বর্তমানে রফিকনগর আব্দুল লতিফ মিয়া এবং রাজিয়া খাতুন দম্পতি ঘরে জন্ম নেন এই প্রতিবাদী সাহসী সন্তান। রফিকরা ছিলেন 5 ভাই ও 2 বোন। তিনি ভাইদের মধ্যে বড়। ভাষা আন্দোলনের সময় রফিক ঢাকার জগন্নাথ কলেজের 3য় বর্ষের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসায় প্রিন্টিং প্রেস সময় দিতেন তিনি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তখন ঢাকা শহরের পরিবেশ ছিল থমথমে, তাই বাবা লতিফ মিয়া তাকে রাস্তায় আসতে নিষেধ করতেন। কারণ কয়েকদিন পরেই যে রফিকের বিয়ে। ছেলে বিয়ের কিছু কেনাকাটা করে ঢাকা থেকে গ্রামে বাড়ি চলে আসেন লতিফ মিয়া। 21 ফেব্রুয়ারি বিয়ের শাড়ি গহনা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল বের হচ্ছে শুনে তিনি ছুটে যান সেখানে। এদিকে আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকারের জারি করা 144 ধারা বলবৎ ছিল 21 ফেব্রুয়ারি। আসছি ভাষা শহীদ রফিকুদ্দিনের স্মৃতি রক্ষাতে যে জাদুঘর পারিল গ্রামে, সেটা সিঙ্গার উপজেলার বলধারা ইউনিয়নে অবস্থিত। এই যে আমরা আসছি, রাইড অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই পর্বটি দেখার জন্য।
21 তারিখে যখন বেলা 3টার সময় প্রথম গুলিটা রফিকের মাথায় লাগে। আমতলা যে ছিল ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি যে জরুরি বিভাগ, ওইখানে বেলা 3টার সময় ওনার মাথার খুলিটা উড়ে যায়। তখন ওই লাশ, তখন তো আর কেউ জানে না। পরে যখন খবর হলো যে না আমার রফিককে পাওয়া যাচ্ছে না, পরে আমার ফুপা ছিল, ওনাকে খুঁজতে পারে, তখন উনি যায় ঢাকা মেডিকেলে মর্গে যায় ওই লাশটা শনাক্ত করে। উনি ওরে যখন আমার দাদাকে, রফিকের বাবাকে ফোন করতে, টেলিগ্রাম করতে যায় টিএনটি অফিসে, টিএনটি টেলিগ্রাম করে এসে আর ওনার ওই লাশটা ওইখানে দেখে নাই, তখন পাকসেনারা এটা নিয়ে গেছে। শহীদ হওয়ার দীর্ঘ 56 বছর পর পাড়ির গ্রামে নির্মাণ করা হয় শহীদ রফিক উদ্দিন আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোক সমাগম থাকে এই পাঠাগারে। বিশেষ করে আশেপাশে স্কুল কলেজের শিক্ষার্থীরা নিয়মিত আসে বই পড়ে অজানাকে জানার জন্য। ছবিগুলি ছিল খুব নাম করা, ছবিগুলি দেখতে পাচ্ছি। আমাদের যে ভাষা আন্দোলনের শহীদ রফিকের যে লাশটা কোথায় আছে এখন এটা কেউ জানেন না, কিন্তু আমাদের এবং বিশ্ববাসীর এইটাই আবেদন যে এইটা লাশটা কোথায় আছে এটা জানার জন্য আর কি সরকারের কাছে, এটা এবং দেশবাসী এবং জনগণ বিশ্ববাসী জানতে চায় যে এটা রফিকের জাদুঘরটা কোথায়। এই পশ্চিম পাশে আমাদের একটা জায়গা আছে, এখানে মেলাটা স্টেজ করা হয়েছে, কিন্তু তার পাশে আমাদের নিজস্ব হসপিটাল আছে, হসপিটালের পাশেই মেলাটার আয়োজন করা হইতেছে। এখানে মেলাটা মিলবে, এখানে মেলাতে 18 তারিখে উদ্বোধন হবে। এখানে হয়তো মানিকগঞ্জের ডিসি সাহেব আসবেন, মানিকগঞ্জের ডিসি সাহেব আসবেন, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সাহেব আসবেন। শহীদ রফিকের বাড়িতে, এবং যেখানে এই মেলাটি হবে সেই জায়গায়, এই জায়গাতে শহীদ রফিকের মেলা উদ্বোধন। বাড়ির সংলগ্ন বাড়ি আমার, আর সেই হিসাবে আত্মীয় আমার। তো এখানে যে মেলা উদযাপন হচ্ছে প্রতি বছর, তো ওনার কোনো নির্দিষ্ট জায়গা নাই। তো এইবার নতুন করে আমরা এখানে জায়গা একটা নিছি, তো এটা খাসের জায়গা। তো আমরা চাই এই এলাকার যত খাসের জায়গা আছে মোটামুটি, তো এইখানে পারফেক্ট এই জায়গাটা ভরাট করে দিক পুরাটা সরকারে। আর আমাদের জোরালো দাবি শহীদ রফিকের নামে একটা বিশ্ববিদ্যালয় এখানে দিক। তা আমাদের এইটাই দাবি, তা আমরা গর্বিত। সেই 144 ধারা উপেক্ষা করে তিনিও ছাত্র জনতার সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল এলাকায় মিছিলে অংশ নেন। পাকিস্তান সরকার সেই মিছিলে নির্বিচারে গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে শহীদ হন রফিক। পরে ঢাকার আজমপুরে গোরস্থানে তাকে দাফন করা হয়।
এটা হলো শহীদের বাড়ি, ভাষা শহীদের বাড়ি। পৈতৃক বাড়ি, এই যে দুটি ঘর করে দিয়েছে সরকার, এনজিও সংস্থা এই ঘর দুটি করে দিয়েছে। এখানে থাকবে হলো আপনার বক্তৃতা থাকবে, নাটক হবে, আপনার কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, স্কুল কলেজের পোলাপানদের দ্বারা বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতা, গান, বিচার গান, গ্রাম্য যে লোকজ সঙ্গীত আছে, সংস্কৃতি, এগুলি আমরা এখানে অনুষ্ঠিত করি। এবং রফিকের উপরে আলোচনা সভা থাকে। হলেও কম আসা হয় একটাই কারণ, সেটা হচ্ছে এখানটায় যে আসার জন্য যে যোগাযোগ ব্যবস্থা সেটা খুবই খারাপ, করুণ অবস্থা। আসার যে সময় মাত্র সিঙ্গার থেকে এটার দূরত্ব পারিল বলধারা ইউনিয়নে এবং পারিল রফিকনগরের দূরত্ব আনুমানিক প্রায় 7 কিলোমিটার হইলেও যেখানে 10 থেকে 12 মিনিটে আসা যাওয়া সম্ভব হওয়ার কথা, কিন্তু সময় লেগে যায় প্রায় 1 ঘন্টা বা আরও বেশি, এবং অপতল যানবাহনের অবস্থা। তো বাস্তবিক অর্থে রফিক সম্পর্কে আমি যেটা জানি বা আমার যেটা জানার মাধ্যমে আমি যেটা আপনাদেরকে সাথে সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসে যখন মহান ভাষা আন্দোলন হয় তখন হচ্ছে বাংলাদেশের প্রথম ভাষা আন্দোলনের শহীদ রফিক উদ্দিন, উনি প্রথম শহীদ হয়। আর বাংলাদেশের ইতিহাস বা আজকের যে স্বাধীন বাংলাদেশে এখানে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এটার যদি সূতিকাগার বলা হয় সেটা হচ্ছে 52 ভাষা আন্দোলন। রাইড অ্যান্ড ট্রাভেলের আজকের পর্ব ভ্রমণ ভাষা শহীদ রফিক উদ্দিনের পর্ব এখানে শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে চাপ দিবেন। ভবিষ্যতে নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ রাইড অ্যান্ড ট্রাভেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।